প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কিছু নন রেডক্স বিক্রিয়া দেখে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা এমন কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেগুলো রেডক্স এবং নন রেডক্স এই শ্রেণী বিভাগের মধ্যেই পড়ে না। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। গত ভিডিও ক্লাসে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে সেই প্রশমন তাপের মানটা একটা ধ্রুবক তাপ হয়, কারণ সেখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে এবং আমাদের উৎপন্ন তাপের মানটা হয় 57.3 কিলোজুল বা এর কাছাকাছি একটা। এর পরবর্তীতে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া দেখে এসেছিলাম, যেখানে কি সিলভার ক্লোরাইড কিংবা বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ পড়ছিল এবং আমরা একটা তোমাদের বইয়ের এক্সপেরিমেন্ট দেখে এসেছিলাম যেখানে কি আমাদের যে ফেরাস হাইড্রোক্সাইড তার সবুজ অধঃক্ষেপ পড়ছিল। আজকে আমরা কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব যেখানে তারা জারণ বিজারণ মানে রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া এদের কোনোটার মধ্যেই পড়ে না। তো এই বিশেষ ধরনের বিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পলিমারকরণ বিক্রিয়া কিংবা পানি যোজন বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। তাহলে চলো দেরি না করে আমরা সেই বিক্রিয়াগুলো একটু দেখি। প্রথমেই বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। সংক্ষেপে ইংরেজিতে আমরা একে বলি হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। প্রথমে তাদের সংজ্ঞাটা একটু লক্ষ্য করি আমরা। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। তার মানে তোমরা এই সংজ্ঞা থেকেই বুঝতে পারছো যে এখানে বিক্রিয়ক হিসেবে পানি অন্য আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করে। আমরা মাঝে মাঝে এই কথাটাকে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াও বলে থাকি। তাহলে আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিলিকন ক্লোরাইড, তাই তো এখানে আমরা জানি যে সিলিকনের ক্ষেত্রে সিলিকন যেহেতু কার্বনের গ্রুপের মৌল, তার যোজনী 4, অর্থাৎ সে তার 4টি হাত দিয়ে 4টি ক্লোরিন পরমাণুকে ধরে রাখতে পারে। তো এই যৌগটা যখন পানির সাথে বিক্রিয়া করে তাদের আর্দ্র বিশ্লেষণ ঘটে এবং সেখানে সৃষ্টি হচ্ছে কি খেয়াল করে দেখো, এখানে সিলিকন হাইড্রোক্সাইডের সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে যে H+ মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, তার মধ্যে হাইড্রক্সিল আয়নটা এখানকার সিলিকনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর এই ক্লোরিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 4 অণু হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে খেয়াল করে দেখো যে এই আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটাতে আমাদের মূলত বিক্রিয়া করছে সিলিকন ট্রাইক্লোরাইড এবং পানি। তো যেহেতু এটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এখানে আমরা বিক্রিয়ার পরে যৌগ হিসেবে বা উৎপাদ হিসেবে পাচ্ছি কাকে? সিলিকন হাইড্রোক্সাইডকে। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন করে, সেক্ষেত্রে বিক্রিয়াটি কিন্তু অধঃক্ষেপণ বিক্রিয়া হিসেবেও বিবেচিত হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে যখন পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হচ্ছে বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটছে সেখানে এখানে কে সৃষ্টি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি এখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু খেয়াল করে দেখেছো কি যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটার ভৌত অবস্থাটা হচ্ছে সলিড। তার মানে আমরা গতদিন পড়ে এসেছিলাম যে যখনই কোনো তরল বিক্রিয়কের মাধ্যমে কোনো একটা কি কঠিন উৎপাদের সৃষ্টি ঘটবে তখনই সেখানে অধঃক্ষেপ সৃষ্টি হবে এবং বিক্রিয়াটাকে বলবো আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া। তো যদিও এখানে আমাদের বিক্রিয়ক উভয় যে তরল তা নয়, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় থাকে, যখনই পানির সাথে বিক্রিয়াটা ঘটে তখনই আমাদের এখানে কঠিন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা সৃষ্টি হয়ে যায়, যেটা দেখতে সাদাটে। তাহলে এখান থেকে আমরা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ পেয়ে যেতে পারি এবং এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু পানিতে অদ্রবণীয়। তার মানে এই বিক্রিয়াটাকে কিন্তু আমরা একই সাথে, যেহেতু এই যৌগটা পানির সাথে বিক্রিয়া করছে তার মানে এটা কি একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন এবং একই সাথে এই বিক্রিয়াটা কিন্তু একটা অধঃক্ষেপণ বিক্রিয়াও। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগেছে। তো আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে যেটা বলছিলাম যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটি পানিতে অদ্রবণীয়। পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া বা হাইড্রেশন রিঅ্যাকশন। তোমরা অনেকেই হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের সাথে হাইড্রেশন রিঅ্যাকশনকে গুলিয়ে ফেলো, কিন্তু জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তোমরা খেয়াল করে দেখবে যে হাইড্রেশন রিঅ্যাকশনটাতে কি ঘটে।
আয়নিক যৌগগুলো কেলাস বা স্ফটিক বা ক্রিস্টাল গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি পানি যোজন বিক্রিয়া। আগের বিক্রিয়াটাতে কি ঘটেছিল, সেখানে পানি কোনো আরেকটা যৌগকে আর্দ্র বিশ্লেষিত করে, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, আয়নিক যৌগগুলো তার ক্রিস্টাল গঠনের তাগিদে পানির অণুর সাথে যুক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি হাইড্রেশন রিয়াকশন বা পানি যোজন বিক্রিয়া। এবং এই যৌগগুলোর সাথে যে কয়টি পানির অণু যুক্ত হয় সেই পানিটাকে বলা হয় কেলাস পানি। এই কেলাস পানি শব্দটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে ব্যবহার করব। তো উদাহরণ হিসেবে আমি যদি তোমাকে বলি যে কপার সালফেট, এই কপার সালফেট তার সাথে যখন 5 অণু পানি যুক্ত হয়ে যায় তখন সে ক্রিস্টাল গঠন করে এবং তার নাম হয়ে যায় পেন্টাহাইড্রেট কপার সালফেট। খেয়াল করে দেখো, 5 অণু পানির জন্য এখানে পেন্টা শব্দটা ব্যবহৃত হচ্ছে, আর হাইড্রেট মানে এখানে পানি বোঝানো হচ্ছে। পেন্টাহাইড্রেট কপার সালফেট, এবং তাদের মাঝে একটা ডট চিহ্ন দেওয়া হয়। এই ডট চিহ্ন দিয়ে আমরা বুঝবো কি, যে এটা হচ্ছে একটা ক্রিস্টাল যার নামটা হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট। কিন্তু বিক্রিয়কে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেট আলাদা এবং তার সাথে 5 অণু পানি যুক্ত হচ্ছে। অর্থাৎ একটু আগে যে কথাটা ভাইয়া বলছিলাম যে এই ক্রিস্টাল গঠনের তাগিদে সে এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়ে যায়, আর এটাকে আমরা বলছি পানি যোজন বিক্রিয়া। তাহলে তোমরা কি বলতে পারবে এই 5 অণু পানিকে আমরা কি পানি বলবো? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করেছো, এই 5 অণু পানিকে আমরা বলবো কেলাস পানি। এবং খেয়াল করে দেখো যে আমরা খুব সুন্দর নীল রঙের একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছি, নীল রঙের ক্রিস্টাল, এগুলো হচ্ছে কি কপার সালফেট, বা তুমি ডিটেইলডে বলতে চাইলে বলতে পারো যে পেন্টাহাইড্রেট কপার সালফেট, এবং এটা বলাটাই কিন্তু যৌক্তিক এবং সঠিক। এরপরেই আসছে, খেয়াল করে দেখো, জিঙ্ক সালফেট। সে 7 অণু পানিকে গ্রহণ করছে, করে সে হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট গঠিত করছে, এবং খেয়াল করে দেখো এদের কালারটা কিন্তু সাদাটে। আবার এরকম আরেকটা যৌগ, সেটা হচ্ছে কি ফেরাস সালফেট। সে 7 অণু পানির সাথে যুক্ত হয়ে হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট গঠন করছে, যেটা কি হালকা সবুজ আকৃতির, হালকা সবুজ রঙের দেখতে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডও পানির সাথে যুক্ত হয়ে ক্রিস্টাল গঠন করতে পারে, তাকে আমরা বলবো হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড। কেন হেক্সাহাইড্রেট? কারণ 6 অণু পানির সাথে সে যুক্ত হয়েছে। এবং সব শেষে তোমাদের বইয়ের যে উদাহরণটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। যখন সে 7 অণু পানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখনই সে গঠন করছে হেপ্টাহাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এখানে দেখো খুব সুন্দর চিনির দানার মতন দেখতে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালগুলো, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো যে এই হাইড্রেশন রিয়াকশনগুলো আমরা ক্রিস্টাল গঠনের জন্য বা ক্যালাস গঠনের জন্য, যখন কোনো একটা যৌগ পানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখনই আমরা এই বিক্রিয়াগুলো পাচ্ছি, এবং এদের সাথে যে সংশ্লিষ্ট পানির অণুগুলো থাকে তাদেরকে আমরা ক্যালাস পানি বলি। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এখানে কোন যৌগটার সাথে ক্যালাস পানির পরিমাণটা কতটুকু। পানি যোজন বিক্রিয়াটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে মূলত কিন্তু সংযোজন বিক্রিয়ার মতনই। তার মানে এই পদার্থের সাথে আয়নিক যৌগগুলোর সাথে পানি যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ সেটা ছিল জারণ বিজারণ বিক্রিয়া। আর পানি যোজনে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। এর পরবর্তীটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে সমাণু কাকে বলা হয়। যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলা হয়ে থাকে। আর এই একটা সমাণু থেকে অপর একটা সমাণু তৈরির বা সৃষ্টির যে প্রক্রিয়াটা তাকে বলা হয় সমানুকরণ প্রক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া। এবার আমরা ইতিমধ্যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করে এসেছি, এবং আমরা জানি যে এই গাঠনিক সংকেতের সাপেক্ষে আমরা কিন্তু কোনো একটা যৌগকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি যে তার ওখানে গঠনটা বা তার ওখানে পরমাণুগুলো কিভাবে পরস্পরের সাথে সজ্জিত আছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা একটা যৌগকে বেছে নিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি H4N2CO, তার মানে এখানে 4টি হাইড্রোজেন পরমাণু, 2টি নাইট্রোজেন পরমাণু, 1টি কার্বন এবং 1টি অক্সিজেন পরমাণু রয়েছে। এই আণবিক সংকেত দ্বারা ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট 2টা যৌগকে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, খেয়াল করে দেখো NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। আরেকটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার ক্ষেত্রে তার গঠনটা একটু লক্ষ্য করো যে এখানে সিওটাকে মাঝখানে দেওয়া হয়েছে, আর বাম দিকে রয়েছে H2N, ডানে রয়েছে NH2। কেন এই জিনিসটাতে এই ভিন্নতাটা চলে আসলো?
কারণ এরা দুজন হচ্ছে পরস্পরের সমানু, যাদের সংকেতটা একই রকম। তুমি যদি এখানে গুনতে থাকো, এখানে নাইট্রোজেন কয়টা রয়েছে, 1 2, এই যে দুটি নাইট্রোজেন, হাইড্রোজেন পরমাণু রয়েছে 4টি, মিলে গেল, কার্বন 1টি এবং অক্সিজেন 1টি। তার মানে এই যৌগটা হচ্ছে এটাই। ইউরিয়ার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই যেখানে 2, এখানে 2, তার মানে 4টি হাইড্রোজেন পরমাণু। নাইট্রোজেন 1 1, তার মানে 2টি নাইট্রোজেন পরমাণু, এবং কার্বন 1টি, অক্সিজেন 1টি। দেখো মিলে যাচ্ছে কিন্তু। তার মানে এই সংকেত দিয়ে একই সাথে তুমি অ্যামোনিয়াম সায়ানেটকেও বোঝাতে পারো, আবার ইউরিয়াকেও বোঝাতে পারো। তাহলে কিভাবে তারা পরস্পরের সমানু? মূলত অ্যামোনিয়াম সায়ানেটকে যখন তাপ দেওয়া হয়, তা তখন ইউরিয়াতে পরিণত হয়ে যায়। এবং তোমাদেরকে আমি যদি তাদের স্ট্রাকচারটা দেখাই, খেয়াল করে দেখো যে এখানে অ্যামোনিয়াম সায়ানেট মূলত কিভাবে সৃষ্টি হচ্ছে। অ্যামোনিয়াম যৌগমূলক সায়ানেট যৌগমূলকের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম সায়ানেট বানায়, আর এটাকে যখন আমরা তাপ দিই তখন সে একটা জৈব যৌগের সৃষ্টি করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে কীটনমূলক। কীটনমূলককে CO দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কার্বন যখন অক্সিজেনের সাথে যুক্ত থাকে তখন সেই কার্বন এবং অক্সিজেনের এই যে দ্বিবন্ধনযুক্ত যে অংশগুলো বা যৌগগুলো, তখন তাকে কার্বনিল যৌগ বলা হয়। আর এই কার্বনিল যৌগেরই একটা ক্যাটাগরি হচ্ছে কিটন। এছাড়াও আরো রয়েছে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার ইত্যাদি জৈব যৌগ সমূহ। তো সেগুলো নিয়ে আমরা চ্যাপ্টার 11-এ আলাপ আলোচনা করব, কারণ আমাদের আলাদাই একটা চ্যাপ্টার রয়েছে জৈব যৌগ নিয়ে। আর এটা মূলত বোঝাচ্ছি তোমাদেরকে গাঠনিক সংকেতটা বোঝানোর জন্য। খেয়াল করে দেখো যে অ্যামোনিয়াম সায়ানেটের গাঠনিক সংকেতটা কিরকম আর ইউরিয়ার গাঠনিক সংকেতটা কিরকম। এটা তোমাদের পরীক্ষার জন্য হয়তো লাগবে না, কিন্তু তোমরা জেনে রাখতে পারো। তাহলে সমানুকরণ বিক্রিয়ায় এরকম একই আণবিক সংকেত দিয়ে আমরা একাধিক গাঠনিক সংকেত বিশিষ্ট কিছু যৌগ পাবো, যাদেরকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই সমাণু সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সবশেষে আমরা চলে যাব পলিমারকরণ বিক্রিয়ায়। এর সংজ্ঞাটা একটু দেখে নেই। প্রভাবক উচ্চচাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার অণু তৈরি করে, তখন তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে খুব ছোট ছোট কিছু অণু থাকবে, যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বড় একটা অণুর সৃষ্টি করবে। এবং এই বৃহদাকার অণুটাকে আমরা বলি পলিমার অণু, আর ক্ষুদ্র অণুগুলোকে আমরা বলি কি এক একটা মনোমার অণু। আর যেই বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে এরকম পলিমার সৃষ্টি হয়, তাকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি। এই বিক্রিয়াটাতে কি দেখানো হচ্ছে খেয়াল করে দেখো। এখানে 1200 ATM চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে এই জিনিসটার বা এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন, অর্থাৎ CH2CH2। এটা হচ্ছে ডাবল বন্ড। তার মানে একে যদি আমি একটু ভেঙে দেখাই, এই যৌগটার গাঠনিক সংকেত হচ্ছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং অপর দুই হাত দিয়ে কার্বন দুটি হাইড্রোজেনকে ধরে থাকে। এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এবার খেয়াল করে দেখো, এখানে সামনে একটা এন রয়েছে। এই এনটা মূলত কি রিপ্রেজেন্ট করছে? এই এন দ্বারা ইথিলিনের সংখ্যা বোঝানো হচ্ছে, মানে এন সংখ্যক ইথিলিন এখানে রয়েছে। এবং যখন তুমি এই কাঙ্ক্ষিত প্রভাবক এবং তার তাপমাত্রা এবং চাপ তাকে দেবে, তখনই এখানে একটা পলিমার অণু সৃষ্টি হবে। কি সেই পলিমার অণুটা? তার নামটা কি? তার নামটা হচ্ছে পলিথিন। এবং এই পলিথিনের সংকেতটা তুমি খেয়াল করো। সংকেতটা খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে এখানে CH2 ভাই, এটা তো আগের মতনই। ডাবল বন্ডটা কই গেল? হ্যাঁ, ডাবল বন্ডটাই ভেঙে গেছে। অর্থাৎ এখান থেকে আমি যদি এর ডাবল বন্ডটাকে এখানে যদি আমি ডাবল বন্ডটাকে ভেঙে দেই, খেয়াল করে দেখো কি ঘটনার সৃষ্টি হবে। কার্বন আগের মতন দুই হাত দিয়ে প্রতিটি কার্বন দুইটা করে হাইড্রোজেন ধরে রাখবে, কিন্তু এখানে একটা খালি হাত, এখানে একটা খালি হাত সৃষ্টি হবে। তাহলে এই খালি হাত দিয়ে সে কি করবে? ঠিক পাশের এরকম একটা ইথিলিনকে ধরতে পারবে। অর্থাৎ এটা একটা ইথিলিন ছিল, আমরা দেখেছি, সে ভেঙে এরকম হয়ে গেছে। এরকম আরেকটা ইথিলিনও কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে গিয়ে খেয়াল করো, এখানে একটা হাত সৃষ্টি হয়। তার মানে এই কার্বনের এই হাত দিয়ে এই কার্বনের এই হাতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এদিকে আবার একটা হাত খালি, এদিকে একটা হাত খালি, তার মানে এখানে আরেকটা ইথিলিন আসতে পারে, এখানে আরেকটা ইথিলিন, এখানেও অনুরূপভাবে আরেকটা ইথিলিন। এরকম যুক্ত হতে হতে খেয়াল করে দেখো, তারা কিন্তু অনেক বড় একটা পলিমার সৃষ্টি করে ফেলে।
তাহলে আমি যদি তোমাকে সংক্ষেপে এই জিনিসটা দেখাতে চাই, খেয়াল করো। আচ্ছা, তার আগে বলে নেই যে এই বিক্রিয়াটা হচ্ছে ইথিলিনের একটা পলিমারকরণ বিক্রিয়া, যেখানে ইথিলিনটা আমাদের মনোমার এবং পলিথিনটা হচ্ছে পলিমার অণু। এখানে এন দ্বারা ইথিলিনের সংখ্যা, এটা আমি ইতিমধ্যে বলে এসেছি। খেয়াল করে দেখো, আমি এটা খুব সহজে তোমাদের বোঝাচ্ছি। এই যে দেখো, পাশে আরো ইথিলিন অণু যুক্ত হয়ে গেল, এবং তাদের মধ্যে এখন কিন্তু ডাবল বন্ডটা নেই। কারণ ডাবল বন্ড থাকা মানে কি? ডাবল বন্ড থাকা মানে যৌগটা তো সম্পৃক্ত অবস্থায়, এখানে মানে অসম্পৃক্ত যদিও সে, কারণ সে অ্যালকিন, তারপরে যখন তার ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে, ডাবল বন্ড ভেঙে গেলে কিন্তু দুটা কার্বনেরই একটা একটা করে হাত সৃষ্টি হচ্ছে পাশের কোনো যৌগকে বা অণুকে ধরার জন্য। কিন্তু ডাবল বন্ডে যখন থাকে, আমরা একটু আগে গাঠনিক সংকেতে দেখেছি, সেখানে কি সে আর অন্য কাউকে ধরতে পারছে না। তো এইভাবে যখন আরেকবার যদি আমরা খেয়াল করে দেখি, এরকম অবস্থায় ছিল, তা ডাবল বন্ড ভেঙে গেছে, এই হাতটা এবং এই হাতটার সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে পাশের ইথিলিন অণুগুলোর তো হাত সৃষ্টি হয়ে গেছে, তারা এইভাবে পরস্পরের সাথে যুক্ত হতে থাকে, আর এরকম একটা বৃহৎ আকৃতির অণু তারা সৃষ্টি করে ফেলে, যার নামটা হচ্ছে পলিথিন। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে ইথিলিন পলিথিনের সৃষ্টি করে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত সমানুকরণ, পলিমারকরণ বিক্রিয়া সহ আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং তার পাশাপাশি পানি যোজন বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বাস্তবিক কিছু উদাহরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে বাস্তব ক্ষেত্রে আমাদের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণগুলো আসলে কোথায়। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।